আসসালামু আলাইকুম। প্রিয় অর্থনৈতিক শুমারির সহকর্মী ভাই ও বোনেরা, আজকে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব বা এই ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কোনো ইউনিট তৈরি করতে গেলে বা ইউনিটের কাজ করতে গেলে সেখানে কি কি ধরনের প্রশ্ন আমাদের করা উচিত সে সম্পর্কে একটি ধারণা। প্রথমত, একটি দোকানের ক্ষেত্রে যে প্রশ্নগুলো অবশ্যই করবেন: সালাম বা নমস্কার অথবা কুশল বিনিময়ের মাধ্যমে নিজের পরিচয় দিবেন। এরপর দোকানের প্রধান মালিককে তার বয়স, মোবাইল নম্বর, ইমেইল নিবেন। এরপর দোকানের নম্বর আছে কিনা, না থাকলে ঘরের মালিকের নাম লিখবেন, করিম মার্কেট বা বাজারের নাম, এভাবে। এর আগে বলে নেই, আপনি পরিচয় দেওয়ার সময় অবশ্যই বলবেন যে আমি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অফিস থেকে অথবা উপজেলা পরিসংখ্যান অফিস থেকে তথ্য হালনাগাদ করতে এসেছি। তাহলে আপনার কাজটি করতে সহজ হবে, মানুষ সহজে বিশ্বাস করবে এবং তথ্য দিতে কমফোর্ট ফিল করবে। এরপর 4 নম্বরে, এই দোকানের কোনো শাখা অফিস আছে কিনা বা এটি কি নিজেই কোনো শাখা অফিস বা শাখা দোকান কিনা জিজ্ঞেস করবেন। দোকানটি কবে থেকে শুরু করেছে সেটাও জিজ্ঞেস করে নেবেন। তারপরে দোকানের কোনো রেজিস্ট্রেশন আছে কিনা, যেমন ট্রেড লাইসেন্স বা অন্যান্য বিভিন্ন ধরনের লাইসেন্স থাকে, লাইসেন্সটি কোথা থেকে নিয়েছে। যেমন গ্রামের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া হয় ট্রেড লাইসেন্স। আবার যদি সার বীজ তেলের দোকান হয় সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স নেওয়া হয় ইউনিয়ন পরিষদ থেকে। আর ওই সার বা বীজ তেল বা এ জাতীয় দ্রব্যের জন্য উপজেলা থেকে বা জেলা থেকে লাইসেন্স নিতে হয়। এজন্য এটা কোথা থেকে নিয়েছে বা কি কি ধরনের লাইসেন্স আছে সেগুলির মেয়াদ আছে কিনা দেখে বা জিজ্ঞেস করে এরপরে প্রশ্নে উল্লেখ করবেন। তারপরে ওই ইউনিটে মোট কতজন কাজ করে, তারা কি পুরোপুরি দক্ষ কিনা, তারা নিয়মিত কর্মী কিনা বা তারা অর্ধদক্ষ কিনা, এগুলি জেনে জিজ্ঞেস করে এরপর প্রশ্নের উত্তর দিতে হবে। আপনি কোন মালামালগুলো বেশি বিক্রয় করেন? যদি মুদি দোকান বা যে কোনো দোকানই হয় সেক্ষেত্রে আহ, আপনি জিজ্ঞেস করবেন এবং কমপক্ষে 4 থেকে 5 ধরনের আহ, পণ্যের বেশি বিক্রি হয় এমন কোনো পণ্যের তথ্য নেবেন। এরপর আপনার ট্যাবে উল্লেখ করবেন। যেমন মুদি দোকানের ক্ষেত্রে আপনি দিতে পারেন এখানে চাউল বিক্রি করা হয়, এখানে তেল বিক্রি করা হয়, এখানে আটা বিক্রি করা হয়। এছাড়াও আপনি এর সঙ্গে দিতে পারেন এখানে ডাউল ও বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করা হয়, এভাবে উল্লেখ করতে পারেন। বা আপনি আরো সুন্দরভাবে করতে পারেন। এরপরে দোকানের টিভি, লাইটিং, তাক, ফ্রিজ, আসবাবপত্র ও যন্ত্রপাতি 1 বছরের বেশি সময় ব্যবহারযোগ্য সমূহের বর্তমান মূল্য কত হবে। অর্থাৎ যেমন ধরুন তিনি 1 বছর আগে দোকান শুরু করছে বা 5 বছর আগে দোকান শুরু করছে, তখন তিনি 5 লাখ টাকা দিয়ে শুরু করছে, কিন্তু বর্তমান মূল্য 5 লাখ টাকা থেকে কমে যেতে পারে অথবা বেশি হতে পারে। বর্তমান মূল্য 3 লাখও হতে পারে, বর্তমান মূল্য 10 থেকে 15 লাখও হতে পারে। জাস্ট আমি উদাহরণের জন্য বললাম। এজন্য বর্তমান মূল্যটা উল্লেখ করবেন। তারপরে দোকান শুরু করার সময় মোট কত টাকা প্রয়োজন হয়েছিল সব মিলিয়ে। তারপরে সেটি কিভাবে ব্যবস্থা করেছে, তিনি কোনো কোথাও থেকে ঋণ নিয়েছেন কিনা নাকি নিজস্ব তহবিল থেকে শুরু করেছে। তো এভাবে করে তার মূলধনের তথ্যটি আপনি নেবেন। যদি ঋণ নিয়ে থাকে সেটা কোথা থেকে নিয়েছে, সেটি কি কোনো ব্যাংক থেকে নিয়েছে বা এনজিও থেকে বা ক্ষুদ্র ঋণ কিনা, অথবা আহ অনেকে আছে জমি বিক্রি করে বা অন্য কোনো সম্পদ বিক্রি করে মূলধন যোগায়। সেক্ষেত্রে অনন্য দিয়ে উল্লেখ করে দিবেন যদি অপশনগুলো ট্যাবে না থাকে। তারপরে মোট কতজন কর্মী আছে ওই ইউনিটে। তারপরে
কর্মচারী আছে কি না আছে সেটিও আপনি জিজ্ঞেস করবেন। কাজটি পরিচালনা করতে বর্তমানে কোনো ঋণ আছে কিনা, আমি আগে বলে দিয়েছি। হ্যাঁ, আপনি ঋণের কথা জিজ্ঞেস করবেন এবং ঋণ কোথা থেকে নিয়েছে, কি ধরনের ঋণ, কত টাকা, পরিমাণ সহ উল্লেখ করবেন। তারপর অর্থ বছরের যেই বা ১ বছরের যে যাবতীয় আয় ব্যয় এটিও আপনি জিজ্ঞেস করবেন। সেটি আপনি গত বছরেরটা ধরলে সব থেকে ভালো হবে, 2023 থেকে 24। কেননা আমাদের দেশে জুন জুলাই মাস হচ্ছে অর্থ বছরের হিসাব হয়, যদিও ইংরেজি বছর জানুয়ারি থেকে ডিসেম্বরে শেষ হয়। তো জুন জুলাইয়ের হিসাবের ক্ষেত্রে আপনি এই বছর 24 সালের হিসাব কম শেষ করতে আপনার 25 সালের জুন জুলাই মাস পর্যন্ত লাগবে। এই কারণে আপনি 23 সালের হিসাবটা নিয়ে নেবেন। দোকানদার যদি বা ইউনিটের তথ্যদানকারী ব্যক্তি যদি আপনাকে আহ, 1 বছরের আয় ব্যয়ের হিসাব দিতে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে আপনি আহ, 1 মাসের বা প্রতিদিনের আয় ব্যয়ের হিসাবটা তার কাছ থেকে জেনে নেবেন। এরপরে নিজে থেকে 1 বছরের আয় ব্যয়ের হিসাবটা মিলিয়ে নেবেন। এক্ষেত্রে বিভিন্ন সময় আয়, যেমন ধরুন তার বর্তমান প্রতিদিনের আয় যদি 1,000 টাকা হয়, সেটি এখন যেমন কোন সিজন, এই সিজনে তার আয় বেশি হচ্ছে নাকি গত অন্যান্য সময় বেশি হয়, এটা আপনি জিজ্ঞেস করে নেবেন। যেমন ধরুন কোনো উৎসব, ঈদ, পূজা, এই ক্ষেত্রে তার আয় বেশি হতে পারে, রমজান মাসে তার আয় বেশি হতে পারে, আবার বৃষ্টির সময় বা দেশের বা এলাকার খারাপ পরিস্থিতির সময় তার আয় কম হয়। এভাবে করে আপনি জেনে নিয়ে এভারেজে তার বছরের যে গড় আয় এবং ব্যয় সেটি জেনে নেবেন। ব্যয়ের ক্ষেত্রে তার পরিবারের জন্য বা সংসারের জন্য যে ব্যয় করে ওইটা উল্লেখ করা যাবে না। শুধু তার ওই প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য যে যে ধরনের আয় ব্যয় হয় এবং আহ, কর্মী যদি থাকে কর্মীদের বেতন বাবদ বা কর্মীদের পরিচালনার জন্য বিদ্যুৎ বিল, দোকানের ভিতরে যে ধরনের মালামাল থাকে, তাক, টিভি, ফ্রিজ, লাইটিং, ফ্যান সহ এগুলার খরচ হিসাব করে তার মূলধনের হিসাব বের করতে হবে, অর্থাৎ তার আহ, দোকানের বর্তমান বাজার মূল্য বের করতে হবে। এরপরে একটি খানায় যে প্রশ্নগুলো অবশ্যই করবেন, আমরা দোকানেরটা এর আগে জেনে নিয়েছি, এবার একটি সাধারণ খানার ক্ষেত্রে এখানেও একইভাবে আপনি সালাম বা নমস্কার দেওয়ার মাধ্যমে আপনার নিজের পরিচয় দিবেন, আপনি কোথা থেকে এসেছেন, এবং কুশল বিনিময় শেষে প্রশ্ন করা শুরু করবেন। তারা একত্রে খাওয়া দাওয়া করে কতজন, এদের মধ্যে প্রধান কে, প্রধানের বয়স কত, প্রধানের মোবাইল নম্বর, ইমেল নাম্বার থাকলে ইমেল নাম্বার নিতে হবে, ইমেল নাম্বার না থাকলে ইমেল নাম্বারের অপশনটি স্কিপ করে যেতে হবে। পরিবারের কে কিভাবে আয় রোজগার করে সেটি আপনি জেনে নিবেন। এরপরে ওই খানাটি আপনার তালিকায় যেহেতু এসেছে, তো ওই খানাটি কি ধরনের ইনকাম করে, সব যারা আহ, চাকরি করে এনারা ব্যতীত বা যারা বিদেশে থাকে ওনারা ব্যতীত অন্যান্য যে ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ কাজ আছে, ওই খানা থেকে এ ধরনের কাজ যে ব্যক্তি করে ওনার সম্পর্কে এবং ওই কাজ সম্পর্কে তথ্য নেবেন। তারপরে বাড়ির নাম কি, ওই এলাকায় ওই বাড়িটিকে কিভাবে চিনে, এরপরে বাড়ির হোল্ডিং নাম্বার কত, তারপরে পাড়া বা রাস্তার নাম জেনে নিবেন, যাতে দূর থেকে কেউ ওই বাড়িতে পৌঁছানোর জন্য সহজে ঠিকানাটা বলতে পারে। এভাবে করে পাড়া রাস্তার নাম জেনে নিবেন, বাড়ির নামটি জেনে নিবেন। এরপরে যে অর্থনৈতিক কর্মকাণ্ডটি করে, কর্মকাণ্ডটি কত সাল থেকে বা কবে থেকে শুরু করেছে জেনে নিবেন। নিজের রিক্সা, মালাই কল, ট্রাক্টর কবে থেকে চালায়, বা ইজি বাইক বা অটো ভ্যান এ জাতীয়। মোট কতজন কাজ করে, এই ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডে মোট কতজন আছে ওই পরিবার থেকে, বা কোনো কর্মচারী রাখা আছে কিনা, বর্তমানে এই কাজটি করতে কি কি জিনিস আপনার রয়েছে, এর বাজার মূল্য কত ক্ষয় হওয়ার পরে, অর্থাৎ ধরুন তিনি একটি ট্রাক্টর 5 লাখ টাকা দিয়ে কিনেছে, বর্তমান বাজার মূল্য অবশ্যই কমে গেছে, তো বর্তমান বাজার মূল্যটা আপনি উল্লেখ করবেন।
বর্তমান বাজার মূল্য যদি 3 লাখ হয় 3 লাখ উল্লেখ করবেন। আবার ধরুন তিনি একটি রিক্সা কিনেছিল, অটো রিক্সা বিশেষ করে, সেটি 50 থেকে 60 হাজার টাকা দিয়ে কিনছে, বর্তমান বাজার মূল্য 30 থেকে 40 হাজার হয়ে গেছে। তো বর্তমান বাজার মূল্যটি উল্লেখ করবেন। কিন্তু দোকানের ক্ষেত্রে আবার আহ, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে বাজার মূল্য বেড়ে যায়। কারণ শুরুর দিকে মূলধন যা নেওয়া হয়, ব্যবসা যদি ভালো হয়, দীর্ঘদিন যদি করতে পারে, তাহলে বাজারে ব্যবসার মূলধন বেড়ে যায়। কিন্তু যদি ভ্যান, ইজি বাইক বা এই ধরনের গাড়ি, ট্রাক্টর, মাড়াই কল হয়, এগুলো যত ব্যবহার করা হয় এর মূল্য তত কমতে থাকে। এজন্য ব্যবসা হোক বা অর্থনৈতিক কর্মকাণ্ড খানা হোক, এর বাজার মূল্য বর্তমানে যেটা আছে সেটাই উল্লেখ করতে হবে। কাজটি শুরু করার সময় আপনার কত টাকা লেগেছে? যখন শুরু করেছিল তখন কত টাকা মূলধন দিয়ে শুরু করেছিল? এই টাকাটা কিভাবে ব্যবস্থা করেছিল? নিজস্ব তহবিল থেকে নাকি ঋণ করে? ঋণ যদি করে থাকে তাহলে কি ধরনের ঋণ করেছিল? অথবা তিনি যদি কোনো সম্পদ বিক্রি করে সেই সেখান থেকে যে মূলধন গঠন করেছে, তাহলে অনন্য দিয়ে সেই মূলধনের গঠনের সেই আহ, ধরনটি উল্লেখ করবেন। কাজটি পরিচালনা করতে বর্তমানে কোনো ঋণ আছে কি না? যদি ঋণ থাকে সেটা উল্লেখ করতে হবে, কত টাকা ঋণ এবং কোথা থেকে নেওয়া হয়েছে। এরপরে গত অর্থবছরের জুন থেকে জুলাই সময় বা জুলাই থেকে জুন আহ, কাজটি করে প্রতিদিন গড়ে কত টাকা আয় করেছে, আপনি প্রতিদিনের হিসাবটা নিয়ে এরপরে বাৎসরিক আয় এবং বাৎসরিক ব্যয়টি বের করবেন। ব্যয়ের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন, পরিবারের ভরণ পোষণের পিছে যে ব্যয় করা হয় ওটি উল্লেখ হবে না। আপনি যদি একটি অটোরিকশার ব্যয় ধরেন, সেক্ষেত্রে অটোরিকশার ব্যাটারি পরিবর্তন, মোটর পরিবর্তন বা সার্ভিসিং এর জন্য সারা বছরে কি পরিমাণ খরচ হয়েছে সেটা উল্লেখ করবেন। এছাড়াও 365 দিন সাধারণত এ ধরনের কাজ করা হয় না। অসুস্থতা থাকে, কাজ না থাকা, বিশেষ সময়ে দেখা যাচ্ছে আত্মীয় বাড়িতে যাওয়া বা কোনো বিপদে পড়া বা যে কোনো কারণে অবকাশ থাকলে সেটি বাদ দিয়ে 365 দিনের হিসাব না করে আপনি 12 মাসের ভিতরে 11 মাসের হিসাব করে সামথিং বেশি করে দিলেন। দেখা যাচ্ছে আপনি 365 দিনে 350 দিনের হিসাবটা করে নিলেন। এভাবে করে বার্ষিক আয় এবং বার্ষিক ব্যয়টি বের করতে হবে। ট্রাক্টর বা মাড়াই কলের ক্ষেত্রে সিজনে গড়ে কতদিন কাজ করেন এবং মোট কত টাকার কাজ করেন? কেননা ট্রাক্টর এবং মাড়াই কল এটি সিজনাল। মাড়াই কল সাধারণত বছরে 2 বার, ট্রাক্টর সাধারণত বছরে 2 থেকে 3 বার। এলাকা এলাকা বিশেষ 12 মাস হয় না, হয়তো 3-4 মাস, বছরে 3 থেকে 4 বার হয় ট্রাক্টরের ক্ষেত্রে। আর মাড়াই কলের ক্ষেত্রে বছরে 2 বার হয় সাধারণত। তো কত মাস বা কতদিন দীর্ঘ সময় ব্যবহার করে এবং তাদের আয় কেমন কি হয় ওই সময়ে, এগুলা বের করতে হবে, জেনে জেনে নিতে হবে। এরপর কাজটি পরিচালনা করতে তেল খরচ, বিদ্যুৎ বিল বছরে গড়ে কত আসে সেটিকে ব্যয় হিসেবে ধরতে হবে। তারপরে কর্মী খরচ, আর গাড়ির ক্ষেত্রে ব্যাটারি পরিবর্তন, মেরামত ও সমিতির চাঁদা, লাইসেন্স, গাড়ির ছাউনি নির্মাণ, বা ঘর ভাড়া বলতে গ্যারেজ ভাড়াটা ধরা হয়, আহ, ইত্যাদি। এ ধরনের অন্যান্য খরচ থাকলে সেটি বছরে কত হয়, তিনি যদি বছরের হিসাব দিতে ব্যর্থ হয় তাহলে আপনি প্রতিদিনেরটা তার কাছ থেকে জেনে নিয়ে আপনি বার্ষিক হিসাবটা বের করে নেবেন। এটি একটি গাইডলাইন, এর সাথে প্রশিক্ষণের নির্দেশনাগুলো মেনে বুঝে নিজের ভাষায় তথ্যগুলো আনবেন এবং কোনো প্রশ্ন যদি ভুল করেন বা উত্তর জানতে সমস্যা হয়, ম্যানুয়াল বইটি অবশ্যই সঙ্গে রাখবেন। ট্যাবে যেভাবে দেওয়া থাকে, ট্যাবে কত পয়েন্ট কত প্রশ্ন, আপনি ঠিক ওই পয়েন্টের ম্যানুয়াল থেকে বের করে নেবেন। বের করে প্রশ্নের উত্তর জানার চেষ্টা করবেন। এরপরও যদি সমস্যা হয়, খানাটিকে আপনি আংশিক সেভ করে রাখবেন এবং কি সমস্যায় পড়ছেন ওইটি আপনি আপনার নোটপ্যাডে নোট করে এনে আপনার সুপারভাইজার বা জোনাল অফিসারের সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন। ভিডিওটি যদি আপনার উপকারে হয় তাহলে একটি লাইক দিয়ে
একটি কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।